হ্যালো স্টুডেন্টস, এখন তোমাদের জন্য আলোচ্য বিষয় হিসেবে নিয়ে এসেছি মডেল 1 এর সমস্ত প্রশ্ন উত্তর। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 0.3 পৌনঃপুনিক, 0.16 পৌনঃপুনিক, 0.1 পৌনঃপুনিক সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে দেখো, 0.3 পৌনঃপুনিক সমান কি লিখেছি না 0.333। তিনটে কেন নিলাম? দেখো, এখানে 0.16 পৌনঃপুনিক আছে, তার মানে 6কে অন্তত দুবার নিতে হবে, তাই আমি এখানে 3 বার নিয়েছি। আবার দেখো, 0.16 পৌনঃপুনিক সমান কি হবে? 0.166। এরপর দেখো, 0.1 পৌনঃপুনিক মানে কি? 0.111, এরপর চলতে থাকবে। এবার দেখো, মনে করো যে দশমিক নেই, তাহলে এটা কত হবে? 111। 111 হচ্ছে সবচেয়ে ছোট, 166 তারপরে এবং 333 তার চেয়ে বড়। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে না, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়। তাহলে 0.1 পৌনঃপুনিক, 0.16 পৌনঃপুনিক এবং 0.3 পৌনঃপুনিক। তাহলে এটা কি হচ্ছে না অপশন বি। তাহলে একের অপশন হচ্ছে বি। এরপর দেখো, 1-2 কি বলছে? 1/4 অংশ ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত? তাহলে দেখো, 1/4 অংশ মানে কি? 1/4 গুণিতক অংশকে শতকরা নিয়ে যেতে গেলে কি করতে হবে না 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 আর 100 কাটলে কত হলো? 25। তার মানে কি হচ্ছে 25%। তার মানে 1/4 অংশ ডিম মানে কি হবে তাহলে? যেহেতু এখানে ডিম বলেছে তাই পার্সেন্টেজ না দিয়ে আমরা লিখবো তাহলে শতকরা 25টি ডিম। তাহলে 1/2 এর অপশন বি 25টি। এরপর দেখো, 1/3 সঠিক সম্পর্কটি লেখো। তাহলে কি বলেছে? 0.3 পৌনঃপুনিক লেস দেন 0.33 পৌনঃপুনিক। তাহলে এ দুটো একই। তাহলে এটা কখনো 0.3 লেস দেন 0.33 পৌনঃপুনিক হতে পারে না। অপশন বিও হবে না। অপশন সিতে দেখো কি বলেছে? অপশন সিতে বলেছে 0.3 পৌনঃপুনিক সমান কি না দেখো, 3 পৌনঃপুনিক মানে কি অনেকগুলো 3 পরপর বসতে থাকবে। তাহলে সেটাকে আমরা কি করতে পারি না 0.3 পৌনঃপুনিকের সঙ্গে সমান করতে পারি। তাহলে অপশন সি 1/3 এর অপশন সিটা হচ্ছে সঠিক। 0.3 পৌনঃপুনিক ইজিক্যাল টু 0.33 পৌনঃপুনিক। এরপর দেখো কি বলছে? 2.5 কিলোমিটার। তাহলে 2.5 কিলোমিটার মানে কি? কিলোমিটার থেকে আমাকে কিসে নিয়ে যেতে হবে? মিটারে। কিলোমিটার থেকে মিটার মানে কত? 3 ঘর। তাহলে 3 ঘর মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, 2.5 কিলোমিটার সমান কি হবে না 2.5 ইন্টু 1000 কিলোমিটার, 1000 মিটার। তাহলে দেখো, 1/4 এর অপশন সি 2.5 ইন্টু 1000 মিটার। এরপর দেখো কি আছে? 1/5। 1/5 কি বলেছে? 50 এবং 100 র মধ্যবর্তী একজোড়া সংখ্যা বের করতে হবে যাদের গসাগু 16। তাহলে দেখো, 16 র গুণিতক আমরা যদি 16 র নামটা রাখি তাহলে আমরা কি হবে? 50 এর ঠিক পরে আছে কত? 64। এবার দেখো, আমরা 64, 80 এবং 96 এই 3টে সংখ্যা আছে। তার মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটা? 4 এবং 5। তাহলে আমরা 64 এবং 80 নিতে পারি, আবার 80 এবং 96 ও নিতে পারি। তাহলে এখানে কি আছে? 1/5 এর অপশন দেখো, অপশন ডি তে আছে 64 এবং 80। তাহলে অন্য যেহেতু এখানে অপশনাল কোশ্চেন তাই আমাকে 1/5 এর ডি নিতে হবে। আর যদি এমনি বলতো তাহলে আমরা 80 এবং 96 ও নিতে পারতাম। এরপর দেখো, 1/6। 1/6 কি বলেছে? -67 র সঙ্গে ড্যাশ যোগ করলে +67 হবে। তাহলে +67 টা কি? যোগফল। -67 টা কি? যোজ্য। তাহলে যোজকটা কি হবে? না 67 মাইনাস অফ -67। তার মানে 67 + 67 সমান কত? 134। তাহলে 1/6 এর অপশন বি উত্তর 134। এরপর দেখো কি আছে না 1/7। 1/7 এ কি বলেছে? একটা ছবি দেওয়া আছে দেখো, প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা। তাহলে প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা মানে কি? ত্রিভুজের পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। তাহলে এখানে দেখো কি আছে? x, y এবং z। তাহলে ত্রিভুজটির পরিসীমা কি হবে? না x + y + z সেন্টিমিটার।
এরপর দেখো তাহলে এখানে অপশন কত, 1 এর 7 এর অপশন বি, x প্লাস ওয়াই প্লাস জেড সেন্টিমিটার। 1 এর 8 কি বলেছে না এ ও বি দুটি বিন্দু যোগ করলে পাওয়া যাবে। তাহলে বিন্দু যোগ করলে পাওয়া যাবে কি, যেহেতু দুটো বিন্দু নির্দিষ্ট তাহলে একটা সরল রেখাংশ পাবো। তাহলে সেটা কি হচ্ছে না এ বির মাথায় জাস্ট একটা সরল রেখা থাকবে, কোনো তীর চিহ্ন থাকবে না। এবার দেখো 1 এর 9 এবং 1 এর 10 অঙ্ক কোথায় আছে না মডেল আমার মধ্যশিক্ষা নমুনা যে প্রশ্নপত্র আছে তার 1 এর 4 এবং 1 এর 6 তোমরা ওই ভিডিওটা দেখে নিও। এরপর দেখো 2 এর 1, 2 এর 2 এবং 2 এর 3 এই 3টি অঙ্ক মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন আছে সেই ভিডিওতে আছে। তাই মধ্যশিক্ষা পর্ষদ এর নমুনাতে তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও। এরপর দেখো 2 এর 4, 2 এর 4 কি বলছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে পণ্য স্কয়ার মানে কি, এখানে দেখো যে কেউ বলতে পারো যে এখানে মৌলিক উৎপাদক কথাটা কিন্তু বলা নেই। তাই 15 স্কয়ার মানে কি 15 গুণিতক আমরা 15 লিখতে পারি। আর 20 স্কয়ার মানে কি 20 গুণিতক 20। কিন্তু যদি মৌলিক উৎপাদক বলতো এই 15 কে তখন আবার 3 গুণিতক 5 এবং 20 কে 2 গুণিতক 2 গুণিতক 5 এই আকারে প্রকাশ করতে হতো। তাহলে দেখো এখানে দুটো 15 আছে, তাহলে বর্গমূল হলে একটা 15 আসবে এবং দুটো 20 আছে তাহলে একটা 20 আসবে। তাহলে 15 আর 20 গুণ করলে কত হবে না 300। তাহলে 15 স্কয়ার এবং 20 স্কয়ার এর বর্গমূল কত হবে না 300। এরপর দেখো আমাদের কি বলছে একটা সরল করতে বলছে, রুট ওভার অফ 18 যুক্ত রুট ওভার অফ 55 মাইনাস রুট ওভার অফ 32 প্লাস রুট ওভার অফ 16। তোমাদের এক্ষেত্রে একটা কথা বলি যে আমাদের চ্যানেলের মেম্বারশিপ অন হয়েছে, তোমরা অবশ্যই এই মেম্বারশিপটা নিতে পারো। সেখানে অনেক কিছু শর্ট টিপস থাকবে, আমাদের সাজেশন থাকবে। এবার দেখো এই অঙ্ক প্রসঙ্গে একটা কথা বলি যে শর্ট টিপসের কথা যেটা বলছিলাম, এখানে দেখো প্রথম সংখ্যা কত আছে 18, তাহলে এর উত্তরটা কত হবে না 18 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত না 18 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে 25 এর বর্গমূল করলে কত হবে না 5। তাহলে এই অঙ্কটার উত্তর না কষেও বলা যাবে যে উত্তর হবে 5। এরকম যত অঙ্ক আছে সেক্ষেত্রে এইটা শর্ট কোশ্চেন যদি হতো এটা, তাহলে আমরা এক কথায় উত্তরটা লিখে দিতাম 5, কিন্তু এখানে 2 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে না সরল করতে হবে। দেখো প্রথমে কি আছে না রুট একদম শেষে আছে রুট 16, রুট 16 মানে কত 4, 32 আর 4 যোগ করলে কত হবে না 36, 36 এর বর্গমূল করলে কত হবে না 6। দেখো এবার 55 থেকে 6 বিয়োগ করলে কত হবে না 49, 49 এর বর্গমূল করলে কত হবে না 7, আর 18 আর 7 যোগ করলে কি হবে না 18 আর 7 যোগ করলে হবে 25। তাহলে 25 এর বর্গমূল করলে কত হবে না 25 এর বর্গমূল করলে হবে 5। এরপর দেখো 2 এর 6, 2 এর 6 কি বলছে একটি শ্রেণীতে 90% ছাত্র পাস করেছে। তার 90% ছাত্র পাস করেছে মানে কি 100 জনের মধ্যে পাস করেছে 90 জন। তার মানে ফেল করেছে কত না 100 বিযুক্ত 90 জন সমান কতজন না 10 জন। এবার দেখো 10 জন যখন ফেল করছে তখন ছাত্র সংখ্যা কত না 100 জন। তাহলে একজন ফেল করলে কত হবে না 100/10, যেহেতু এখানে সরল সম্পর্ক। এবার 20 জন ফেল করলে কি হবে তাহলে 100/10 গুণিতক 20। এবার 10 আর 20 কাটলে কত হবে 2, তাহলে 2 আর 100 করলে কত হবে না 200 জন। তাহলে 20 জন ছাত্র ফেল করলে মোট ছাত্র সংখ্যা হবে কত না 200 জন। এরপর দেখো 2 এর 7, 2 এর 7 কি বলেছে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা কত। তাহলে সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা বের করতে গেলে আমাকে দেখতে হবে কতগুলো অঙ্ক আছে। দেখো এখানে কতগুলো অঙ্ক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তার মানে 17 এই সংখ্যাটা কি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 1 যোগ করে নিয়ে অর্ধেক করতে হবে। তাহলে এখানে 17 আছে, তাহলে 17 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে না 18, 18 র অর্ধেক করলে কত হবে না 9। তাহলে সংখ্যাটির বর্গমূলের অঙ্ক সংখ্যা হবে 9টি। কিন্তু যদি জোড় সংখ্যক অঙ্ক থাকতো তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম। এরপর দেখো 2 এর 8, 2 এর 8 এ কি বলেছে রহিম
10:45 PM ঘুমিয়েছে এবং 7:10 ঘুম থেকে উঠেছে। তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে সে 10:45 ঘুমিয়েছে মানে রাত্রি 10:45, অর্থাৎ রাত 12টার আগে। তাহলে 10:45 থেকে 12টা পর্যন্ত কত টাইম হচ্ছে? না দেখো, এখানে 10:45 কিন্তু 12টা, এখানে আমাকে 1 ধার করতে হবে। এবার ঘন্টার কাছ থেকে ধার করলে কি হবে? না 60 মিনিট। তাহলে 60 থেকে 45 বিয়োগ করলে কত? 15। আর এখানে কত ছিল? 11। 11 থেকে 10 বাদ গেলে কত? 1। তাহলে 10:45 থেকে 12টা পর্যন্ত কত? 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু সে ঘুম থেকে উঠেছে কত? না 7:10 এ। তাহলে সকাল 7:10। তাহলে এর সঙ্গে কি হবে? তাহলে 1 ঘন্টা 15 মিনিটের সঙ্গে 7 ঘন্টা 10 মিনিট যোগ হয়ে যাবে। তাহলে যোগ হলে কত হবে? তাহলে দেখো, তোমরা এটাকে নিচে যোগ করবে প্রয়োজনে। তাহলে 7 আর 1 8 ঘন্টা, আর 15 10 25 মিনিট। তাহলে 8 ঘন্টা 25 মিনিট। তাহলে প্রশ্নটা কি ছিল? যে রহিম কত সময় ঘুমিয়েছিল? রহিম 8 ঘন্টা 25 মিনিট ঘুমিয়েছিল। এরপর দেখো 2 এর 9। 2 এর 9 এ কি বলেছে? যোগফল নির্ণয় করতে হবে। কত? 2p + 8, তারপর হচ্ছে p + 6, তারপর কত? 6p + 3। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে এগুলোকে বন্ধনীতে রাখবে, তারপরে বন্ধনী তুলবে। বন্ধনী তোলার সময় কি করবে? যে কোনো একটা পদের সামনে কোন চিহ্ন আছে দেখবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। বন্ধনীর মধ্যে যে পদগুলো আছে তার কোনো পরিবর্তন হবে না। আর যদি সামনে বিয়োগ চিহ্ন থাকে তাহলে বন্ধনীর মধ্যে যে পদগুলো থাকবে তার চিহ্নটা বদলে যাবে। তাহলে এখানে দেখো 2p + 8, p + 6, 6p + 3। এরপর কি হবে? না সদৃশ পদগুলো অর্থাৎ একই জাতীয় পদগুলোকে আমরা পাশাপাশি নেব। তাহলে এখানে কত? 2p, এখানে p, এখানে 6p। আর 8 6 3, তাহলে 3টে সংখ্যা। তাহলে দেখো 2p র সঙ্গে p যোগ করলে কত? 3p, আর 3p র সঙ্গে 6p যোগ করলে কত হবে? তাহলে 9p। আর 8 6 কত? 14, 14 3 কত? 17। তাহলে নির্ণয় যোগফল কত হলো? না 9p + 17। এরপর দেখো 2 এর 10 এ একটা ছবি দেওয়া আছে। ছবিতে কি বলেছে? না এখান থেকে বলছে সরল রেখাংশ এবং রশ্মি খুঁজি। রশ্মি বলতে আমরা কোনটা বুঝবো? না যার একদিকে তীর চিহ্ন আছে। তাহলে দেখো এখানে A থেকে D এর দিকে তীর চিহ্ন আছে, আর এখানে B থেকে C এর দিকে তীর চিহ্ন আছে। তাহলে AD এবং BC হচ্ছে রশ্মি, এবং AB এটা হচ্ছে সরল রেখাংশ। আবার বলছি AD এবং BC হচ্ছে রশ্মি। কেন? A থেকে D এর দিকে তীর চিহ্ন আছে, আর B থেকে C এর দিকে তীর চিহ্ন আছে, আর AB তে কোনো তীর চিহ্ন নেই। তাই AB হচ্ছে সরল রেখাংশ। 3 এর 1 কি বলছেন? একটা যোগ করতে হবে। 10 বছর 11 মাস 18 দিন, 7 বছর 5 মাস 20 দিন, 13 বছর 8 মাস 12 দিন। তাহলে দেখো 8 আর 2 যোগ করলে 10 এর 0, হাতে রইল 1। 2 2 4 1 5, তাহলে 50 দিন। আর এখানে দেখো 1 5 6 8 14 4, হাতে রইল 1 1 1 2, তাহলে 24 মাস। আর এখানে দেখো কত হচ্ছে? 7 3 10 এর 0, হাতে রইল 1 1 1 2 1 3। এক্ষেত্রে একটা কথা বলি তোমাদের, যে বছর মাস সময়ের যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? না যে ঘরের ক্ষেত্রে সে ঘরে আমরা ক্যারি করতে পারি, কিন্তু অন্য ঘরে ক্যারি করতে গেলে তার একক দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো কত দিন ছিল? 50 দিন। তাহলে 50 দিন, দিনকে মাসে নিয়ে যেতে হলে কি করতে হবে? না 30 দিয়ে ভাগ করতে হবে। দেখো তাহলে 30 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 30 একে 30, তাহলে 20 অবশেষ। তাহলে পরের লাইনে ওইজন্য আমরা সমান চিহ্ন দিয়ে কি করেছি? না এখানে 20 দিন, আর এখানে 24 মাস ছিল। তাহলে 1 মাস এখানে ক্যারি হয়ে আসবে, তাহলে 25 মাস। তাহলে 25 মাস মানে কি? এটা 12 র বেশি। তাহলে একে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দুগুণে 24, 1। তাহলে কি হচ্ছে? না 1 মাস অবশেষ থেকেছে, তাহলে পরের লাইনে কি হবে? এটা 1 মাস। আর এখানে দেখো 12 দিয়ে ভাগ করতে 2 পেয়েছিলাম ভাগফল, তাহলে 2 বছর ক্যারি হয়ে আসবে। তাহলে নির্ণয় যোগফল কত হবে? 32 বছর 1 মাস 20 দিন। এরপর দেখো 3 এর 2। 3 এর 2 এ বলেছে কি? ABC 3টি অসমরেখ বিন্দু। অসমরেখ বিন্দু মানে কি? তারা কোনো একটা নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত নয়। তাহলে এদেরকে যোগ করতে বলেছে, আমি যোগ করেছি। এবার কি বলছে? দেখো প্রথম প্রশ্ন কি বলছে? ABCর বিপরীত বাহুর নাম। তাহলে কোণ ABC এর বিপরীত বাহু কি আছে? না AC। তাহলে AC। আর AB বাহুর বিপরীত কোণের নাম। AB বাহু, এটা বাহু, তাহলে এর বিপরীত কোণের মান কি হবে? তাহলে ACB।
এক্ষেত্রে একটা কথা বলি তোমাদের, যে এটাও কিন্তু শর্ট টিপস। এখানে কি হচ্ছে, যে যখন আমাকে এবিসি বলেছে তাহলে এখানে বিটা হচ্ছে কোণ, তাহলে বিটাকে বাদ দিয়ে দাও, তাহলে বাহু পেয়ে যাবে। আর যখন এবি বাহুর বিপরীত বলেছে তাহলে এবি ছাড়া এখানে কোন বিন্দু আছে সি, তাহলে সিটাকে মাঝে ঢুকিয়ে দাও, তাহলে দেখবে কোণ পেয়ে যাবে। অর্থাৎ যখন কোণ দেওয়া থাকবে মাঝের বিন্দুটাকে সরিয়ে দাও, বাহু পাবে। আবার বাহু যখন দেওয়া থাকবে অন্য বিন্দুটাকে মাঝে ঢুকিয়ে দাও, তাহলে কোণ পেয়ে যাবে। এবার দেখো বলছে বিসি বাহুর বিপরীত কোণের নাম। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ বলছে, তাহলে বিসি আছে, তাহলে কে নেই, এ নেই, তাহলে মাঝখানে এ ঢুকে গেলে কি হবে, বিএসি। দেখো বিএসি। এরপর দেখো 3-এর 3 কি বলেছে, চারটে সংখ্যা দেওয়া আছে, সমানুপাতে আছে কিনা দেখতে হবে। আমার যে অনুপাত সমানুপাতের ভিডিও আছে সেখানে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সমানুপাতে আছে কিনা দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এডি ইজিক্যাল টু বিসি, অর্থাৎ প্রান্তীয় পদ দুটোর গুণফল এবং মধ্যপদ দুটির গুণফল বের করে দেখতে হবে। যদি সমান হয় তাহলে তারা সমানুপাতে আছে। এখানে দেখো প্রান্তীয় পদ হিসেবে কে আছে, 22 এবং 75। তাহলে প্রান্তীয় পদ দুটোর গুণফল কত, 22 গুণিতক 75। দেখো এখানে আমি গুণ করে নিচ্ছি, কত হয়েছে 1650। এবার মধ্যপদ দুটির গুণফল, তাহলে মধ্যপদ কত আছে 33 ইন্টু 50। তাহলে দেখো 5 দিনে 15 5 হাতে রইল 1, 5 দিনে 15 1 16, তার মানে কত হলো 1650। তাহলে দেখো প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্যপদ দুটির গুণফল। তাহলে সুতরাং কি হবে না, সংখ্যাগুলি সমানুপাতে আছে। এরপর দেখো 3-এর 4, 3-এর 4-এ কি বলেছে, গসাগু নির্ণয় করতে হবে। কত, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড। তার মানে কি, এটা মিশ্র এককযুক্ত একটা সংখ্যামালা। তাহলে এখানে দেখো, তাহলে ঘন্টা ছিল তাকে 60 দিয়ে গুণ করলে কি হবে না, মিনিট হবে 360। এবার এখানে 4 মিনিট ছিল, তাহলে 4 যোগ হবে, তাহলে 364 মিনিট। এবার মিনিটকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করতে কত হয়েছে 21840। এরপরে কি আছে না 30 সেকেন্ড, তাহলে 21840-এর সঙ্গে 30 আমাকে যোগ করতে হবে, তাহলে কি হবে 21870 সেকেন্ড। এবার দেখো আরেকটা কি আছে, 2 ঘন্টা 42 মিনিট। তাহলে 2 ঘন্টা 42 মিনিট মানে কি না, ঘন্টাকে মিনিটে নিয়ে গেলে তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 120, তার সঙ্গে 42 যোগ করলে কত হবে না 162 মিনিট। এবার তাকে সেকেন্ডে নিয়ে যেতে হলে তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে কত হচ্ছে 9720 সেকেন্ড। এবার দেখো, তাহলে এদের গসাগু করতে বলেছে। আমরা গসাগু 3টে পদ্ধতিতে করতে পারি। 1 সংক্ষিপ্ত পদ্ধতি, 2 উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি, 3 ভাগ পদ্ধতি। আমি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে করেছি। তবে এই পদ্ধতির ক্ষেত্রে কি হচ্ছে না, দুটো পদের মধ্যে যে সংখ্যা যাবে সেটা তোমাকে নিতে হবে। এবার দেখো 2 দিয়ে আমরা ভাগ করতে কত হয়েছে 1000, 10,935, আর এটা কত হয়েছে 4,860। এবার 5 দেখো এখানে 5 আছে আর এখানে 0 আছে, অর্থাৎ একক স্থানে 5 এবং 0 আছে মানে 5 দিয়ে যাবে। তাহলে 5 দিলে কত হচ্ছে 5 দুগুণে 10, 5 একে 5, 4, 5 আষ্টে 40, 3, 5 সাতে 35। এবার দেখো 5 9 45, 3 রইল, 5 সাতে 35, 1, 5 দুগুণে 10। এরপর দেখো 3 এ গেল 729, আর এখানে হলো 324। আবার 3 এ যাবে, কত হলো 243, 108। আবার 3 এ গেল, কত হবে 81 এবং 36। দেখো আবার 3 এ যাবে, কেন এটা 6 আর 3 যোগ করলে কত হচ্ছে 9, 8 1 যোগ করলে হচ্ছে 9। তাহলে এখানে কত হবে 3 27, 3 12। আবার দেখো 3 এ যাচ্ছে, তাহলে 3 9 27 আর 3 4 12। এরপর দেখো এরা দুজনে কি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাই আর কিন্তু এখানে কোনো সংখ্যা যাবে না। তাহলে নির্ণয় গসাগু কত, 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, তার মানে কত 2430 সেকেন্ড। এবার এখানে দেখো সেকেন্ড ছিল, তাহলে একে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে দেখো 6 4 24, 240 হয়েছে। তাহলে এখান থেকে 3 নামলো অবশেষ হিসেবে, এরপর 0 নামলো, তাহলে যায়নি, তাই এখানে কি হচ্ছে 0 দিলাম। তাহলে 0 দিলে এখানে কত হচ্ছে 0, 60 কে 0 দিয়ে গুণ করলে 60 হবে, তাহলে অবশেষ 30। তাহলে কত হলো 40 মিনিট 30 সেকেন্ড। আমি আবার তোমাদের বলছি যে আমাদের চ্যানেলের মেম্বারশিপ অন হয়েছে, তোমরা অবশ্যই মেম্বার হওয়ার চেষ্টা করো। সেখানে সাজেশন বা স্পেশাল কিছু টিপস আমরা দেবো। এরপর দেখো 3-এর 5, 3-এর 5 এ কি বলেছে সরল করতে বলেছে। 1 মাইনাস কত হাফ ভাজিতক 2 মাইনাস হাফ
ব্র্যাকেটের মধ্যে হাফ মাইনাস 1/3 মাইনাস 1/6 এর মাথায় আমার কি আছে? না রৈখিক বন্ধনী আছে। তার মানে এটার কাজ আগে হবে। তাহলে লসাগু কত হলো? ৬। ৩ দুগুণে ৬, ৬ একে ৬। তাহলে ২ বিযুক্ত ১। তাহলে কত হলো? ১ এর ৬। তাহলে এখানে কত হয়েছে? ৬। তাহলে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৩ বিযুক্ত ১। তাহলে এখানে কত হলো? ২ এর ৬ আর এখানে ১ এর ২ ছিল। তাহলে ১ এর ২ গুণিতক ২ এর ৬, ২, ২ কাটলো। তাহলে রইল কত? ১ এর ৬। তাহলে ৬ দুগুণে ১২ বিযুক্ত ১। তাহলে কত হবে? ১১ এর ৬। তাহলে ১ এর ২ ভাজিতক ১১ এর ৬। তাহলে ভাগ থাকলে আমাদের কি করতে হয়? না গুণ চিহ্ন দিয়ে তার অনন্যক নিতে হয়। তাহলে ১ এর ২ গুণিতক কত হলো? না ৬ এর ১১। তাহলে ২ আর ৬ কাটলে কত হলো? ৩। তাহলে ৩ এর ১১। তাহলে দেখো এখানে কত হলো? তাহলে ১ বিযুক্ত ৩ এর ১১। তাহলে ১১ একে ১১ বিযুক্ত ৩। তাহলে কত হলো? ৮ এর ১১। এরপর দেখো ৪ এর ১। ৪ এর ১ এ কি বলেছে? মোহিত একটি দোকান থেকে ১৮ টাকায় ৬ টি কলা কিনেছে। আর রাজু কি করেছে? অন্য দোকান থেকে ২ ডজন কলা ৭২ টাকায় কিনেছে। তাহলে ১ ডজন মানে কত? না ১ ডজন মানে ১২ টি। আর ২ ডজন মানে তাহলে কত হবে? ১২ গুণিতক ২ সমান ২৪ টি। তাহলে কলার সংখ্যার অনুপাত কত? না ১৮। দেখো ১৮ টাকায় ৬ টি কলা কিনেছিল। তাহলে ৬ আর এখানে কটা কলা? ২৪ টি কলা। তাহলে ৬:২৪ করলে কত হবে? 1:4। এবার দেখো টাকার অনুপাত কত? না প্রথমে খরচ হয়েছিল ১৮ টাকা আর পরে ৭২ টাকা। তাহলে ১৮:৭২ এটাও করলে কত হচ্ছে? না 1:4। তাহলে দেখো দুটি অনুপাত সমান। সুতরাং কলা কিনতে দুজনে সমান টাকা দিয়েছে। ৪ এর ২ এখানে কি দেওয়া আছে? না একটা কাঁচা তথ্য বা অবিন্যস্ত তথ্য দেওয়া আছে। একে ট্যালি মার্কের সাহায্যে বিন্যস্ত তথ্য পরিণত করতে হবে। অর্থাৎ পরিসংখ্যা বিভাজন তালিকা একটা তৈরি করতে হবে। তা দেখো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে প্রথমে এই যে প্রাপ্ত নাম্বারগুলোকে আমাকে একদম মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে কত? ২২, ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬, ৩৭, ৪৩ এবং ৪৫। এবং এর আগের ভিডিওতে তোমাদেরকে কি বলেছিলাম? না তোমরা যেহেতু ছোট তোমরা কি করবে? এই ২২ সংখ্যাটি কবার আছে দেখে নেবে। তাহলে দেখো এখানে ৪ বার আছে। তাহলে পরিসংখ্যা কত হবে? ৪। ২৪ আছে কবার? না ৪ বার। তাহলে তার পরিসংখ্যা কত হলো? ৪। ২৫ আছে ১ বার। তাহলে পরিসংখ্যা হচ্ছে ১। ২৬ আছে ৩ বার। তাহলে পরিসংখ্যা হবে ৩। ২৭ আছে ২ বার। তাহলে পরিসংখ্যা হবে ২। ৩৫ আছে কবার? না ৪ বার। তাহলে পরিসংখ্যা ৪। দেখো তোমরা গুণে দেখো ৩৬ আছে ২ বার। তাহলে এখানে পরিসংখ্যা কত হচ্ছে তাহলে? ২। একইভাবে ৩৭ এর পরিসংখ্যা হলো ৩, ৪৩ এর পরিসংখ্যা ৪ এবং ৪৫ এর পরিসংখ্যা ৩। ৪ এর ৩ কি বলেছে? না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তার মানে কত? ২৫ গুণিতক ১৬। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো ২৫ এবং ১৬ উভয়েই পূর্ণবর্গ সংখ্যা। তাই আমি এই অঙ্কের ক্ষেত্রে সংখ্যা দুটো গুণ করছি না। কিন্তু যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে তোমাদেরকে সংখ্যাগুলো গুণ করে নিতে হবে। তাহলে দেখো বাহু স্কয়ার সমান কত হলো? কেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? না বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার ইজিক্যাল টু কত হলো? না ২৫ গুণিতক ১৬। তাহলে বাহু কত হবে? না √২৫ গুণিতক ১৬। তাহলে ২৫ এর বর্গমূল করলে কত? ৫ আর ১৬ এর বর্গমূল করলে কত? ৪। তাহলে তোমরা প্রকৃতপক্ষে ১৫ পর্যন্ত অন্তত বর্গের নিয়মটা জেনে রাখবে। কিরকম? না ১ একে ১, ২ দুগুণে ৪, ৩ তিরিক্ষে ৯ এইভাবে। এরপর দেখো ৫ গুণিতক ৪ করলে কত হচ্ছে? তাহলে ২০ মিটার। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা জানতে চেয়েছে। তাহলে মাঠের পরিসীমা মানে কি? ৪ গুণিতক বাহুর দৈর্ঘ্য। তাহলে ৪ গুণিতক ২০ মিটার সমান ৮০ মিটার। এরপর দেখো ৪ এর ৪ কি বলেছে? এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়া বেড়াতে গেছে। খরচ হিসেবে কি করেছে? প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার ৪ গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে দেখো যতজন সদস্য সেই সদস্য সংখ্যার ৪ গুণ টাকা নেওয়া হয়েছে। এবার আমাকে এখানে কি বের করতে বলেছে? না সদস্য সংখ্যা। তাহলে সদস্য সংখ্যার বর্গের ৪ গুণ। কেন? ৪ গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে সদস্য সংখ্যার বর্গের ৪ গুণ সমান কত হলো? ৪০৯৬। তাহলে সদস্য সংখ্যার বর্গ কি হবে? সদস্য সংখ্যার বর্গ হবে ৪০৯৬ ভাজিত
4, তাহলে কত? 1024। তাহলে সদস্য সংখ্যা কত হবে? না 1024 এর বর্গমূল। দেখো এখানে 1024 এর বর্গমূল করার জন্য তাহলে দুটো, দুটো করে নিয়েছি। 3 তিরিক্ষে 9, পরের স্টেপে 3 এর ডবল 6 হলো। আর এখানে অবশেষ হিসেবে কি নামলো? না 1 এবং পরের জোড় 24। তাহলে 2 এ দিলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 ছয়ে 12, অর্থাৎ 124। তাহলে বর্গমূল কত হলো? না 32। তাহলে গাদিয়ারা বেড়াতে গিয়েছিল কত? না 32 জন সদস্য। এরপর দেখো 4 এর 5 অঙ্কটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কি বলেছে? যে ফসল উঠার মুখে ধানের প্রতি কুইন্টাল দাম ছিল 1080 টাকা। আর বর্ষার সময় দাম বৃদ্ধি পেয়েছে। দাম বৃদ্ধি পেয়েছে কত? না 15%। তার মানে কি? 15/100 গুণিতক 1080 টাকা। তাহলে এখানে কত হলো? 162 টাকা। তাহলে প্রতি কুইন্টালে দাম বেড়েছে কত? বাড়বে বা বেশি পাবে কত? 162 টাকা। যদি বর্ষার সময় বিক্রি করা হয়। তাহলে ধানের পরিমাণ কত? 12 কুইন্টাল। তাহলে ফসল উঠার মুখে ধান বিক্রি না করে বর্ষার সময় বিক্রি করলে তাহলে কত লাভ হতো? না 12 গুণিতক 162। তোমরা রাফে গুণটা করবে। আমি 12 র নামটা দেখে নিয়েছি। 12 দুগুণে 24 এর 4, হাতে রইল 2, 12 ছয় 72, 2 এ 74 এর 4, হাতে রইল 7, 12 কে 12 সাথে 19। তাহলে 1944 টাকা তার বেশি লাভ হতো।